নমস্কার বন্ধুরা, আমি আকাশ আপনাদের সকলকে জানাই বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ভারতের নদ নদী নিয়ে। আজকে আমি ভারতের নদ নদীর মধ্যে দুটি নদী নিয়ে আলোচনা করব। একটি হলো সিন্ধু নদ এবং অপরটি হলো ব্রহ্মপুত্র নদ। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি আলোচনা করব সিন্ধু নদ নিয়ে। তাহলে আমরা সিন্ধু নদের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। যে সিন্ধু নদের দৈর্ঘ্য হলো 2880 কিলোমিটার। পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট, সিন্ধু নদের দৈর্ঘ্য অনেক সময় চেয়ে থাকে। তাহলে সিন্ধু নদের দৈর্ঘ্য কত? 2880 কিলোমিটার। এর মধ্যে ভারতের মধ্য দিয়ে সিন্ধু নদের প্রবাহিত অংশটি হলো 709 কিলোমিটার। এরপর জানবো সিন্ধু নদের উৎপত্তি সম্পর্কে। সিন্ধু নদের উৎপত্তি হলো তিব্বতের মানস সরোবরের সিংঘি খাবাব হিমবাহ থেকে। তাহলে সিন্ধু নদের উৎপত্তি কোথায়? সিন্ধু নদের উৎপত্তি হলো তিব্বতের মানস সরোবরের সিংঘি কাবাব হিমবাহ থেকে। এবং সিন্ধু নদ তিব্বত থেকে উৎপন্ন হয়ে ভারতের মধ্যে দিয়ে গিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে এবং এরপরে আরব সাগরে পড়েছে সিন্ধু নদ। তাহলে পরীক্ষায় এখান থেকে আমরা দুটো পয়েন্ট খুঁজে পাচ্ছি: সিন্ধু নদের উৎপত্তিস্থল এবং পতনস্থল। সিন্ধু নদের উৎপত্তিস্থল হলো সিংঘি খাবাব হিমবাহ এবং সিন্ধু নদের পতনস্থল হলো আরব সাগর। এরপর আমরা জানবো সিন্ধু নদের বাম তীরের 5টি উপনদী সম্পর্কে। সিন্ধু নদের বাম তীরের 5টি উপনদী হলো বিতস্তা, চন্দ্রভাগা, ইরাবতী, শতদ্রু এবং বিপাশা। এই 5টি বাম তীরের উপনদী পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এই প্রসঙ্গে আমি সিন্ধু নদের ডান তীরের উপনদীগুলো বলে দিচ্ছি। সিন্ধু নদের ডান তীরের উপনদী হলো সিগার, গিলগিট এবং সায়ক। এরপর এই 5টি উপনদী সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমে জানবো আমরা বিপাশা বা বিয়াস সম্পর্কে। এই বিপাশা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? রোটাং গিরিপথ থেকে। রোটাং গিরিপথ কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। এই রোটাং গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত। এরপর রাভি নদী। রাভি নদীও রোটাং গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে। এরপর বিতস্তা বা ঝিলাম। বিতস্তা বা ঝিলাম নদী পীর পাঞ্জালের ভেরিনাক প্রশ্নবন থেকে উৎপন্ন, যা কিনা কাশ্মীরে অবস্থিত। তাহলে পরীক্ষায় এখান থেকে দুটো কোশ্চেন আসতে পারে: এক, বিতস্তা নদী কোথা থেকে উৎপন্ন? উত্তর হবে ভেরিনাক প্রশ্নবন থেকে। আর 2 নম্বর হলো ভেরিনাক প্রশ্নবন কোথায় অবস্থিত? ভেরিনাক প্রশ্নবন কোথায় অবস্থিত? পীর পাঞ্জালের কাশ্মীরে। তাহলে কাশ্মীরে অবস্থিত। ভেরিনাক প্রশ্নবন কোথায় অবস্থিত? কাশ্মীরে। এরপর এই বিতস্তা নদী, এই প্রসঙ্গে আমি বলে রাখি যে এই বিতস্তা বা ঝিলাম, বিতস্তা বা এই ঝিলাম নদীর পাশে একটি বিশ্ববিখ্যাত হ্রদ অবস্থিত। সেই হ্রদটির নাম কি? হ্রদটির নাম হলো উলার। এই উলার হ্রদ বিতস্তা নদীর তীরে অবস্থিত। এবং এই বিতস্তা নদীর সঙ্গে একটি সিন্ধুরই একটি উপনদী যুক্ত হয়েছে, সেটির নাম হলো চন্দ্রভাগা। তাই আমরা এই বিস্তারিত পর্বে চন্দ্রভাগা বা চেরাব নদী সম্পর্কে জানব। চন্দ্রভাগা, চন্দ্রভাগা নদী, চন্দ্র এবং ভাগা, এই চন্দ্রভাগা নদী থেকে আমরা দুটো নাম পাচ্ছি। একটা হলো চন্দ্র, অপরটা হলো ভাগাই। চন্দ্র একটা আলাদা নদী আর ভাগাও একটা আলাদা নদী। এই চন্দ্র নদী উৎপন্ন হয়েছে জজিলা গিরিপথ থেকে এবং ভাগা নদীটি বারালাচা গিরিপথ থেকে উৎপত্তি লাভ করেছে। এবং দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে হয়েছে চন্দ্রভাগা। তাহলে চন্দ্রভাগার মধ্যে দুটো নদী লুকিয়েছে, একটা হলো চন্দ্র, একটা হলো ভাগা। চন্দ্র নদী জজিলা গিরিপথ থেকে এবং ভাগা নদী বারালাচা গিরিপথ থেকে উৎপন্ন হয়েছে এবং একসঙ্গে মিলিত হয়ে চন্দ্রভাগা নদী সৃষ্টি করেছে। এরপর আমরা জানব সবচেয়ে সিন্ধুর আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ বাম তীরের উপনদীর মধ্যে একটি হলো শতদ্রু বা সতলেজ। এই শতদ্রু নদীর দৈর্ঘ্য হলো 1500 কিলোমিটার, যার মধ্যে ভারতে প্রবাহিত অংশ হলো 1050 কিলোমিটার। এই সিন্ধু নদী, এই সতলুজ নদী অর্থাৎ শতদ্রু নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? শতদ্রু নদী উৎপন্ন হয়েছে তিব্বত মালভূমির রাক্স হ্রদ থেকে উৎপন্ন। তাহলে কোথা থেকে উৎপন্ন হয়েছে? তিব্বত মালভূমির রাক্স হ্রদ থেকে উৎপন্ন হয়েছে। দেখো আমরা এই পাশেই ডান দিকে একটি ম্যাপ দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। দেখো এই যে সতলুজ বা সিন্ধু নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। এই সিন্ধু নদী শিবকিলা গিরিখাতের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শতদ্রু হিমাচল প্রদেশে প্রবেশ করেছে। তাহলে এই শতদ্রু নদী কোন গিরিপথের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? শিবকিলা গিরিপথের মধ্য দিয়ে।
এবং পাঞ্জাবের মধ্য দিয়েও এই শতদ্রু নদী গিয়ে সিন্ধু নদীর সঙ্গে মিলেছে। দেখো তোমরা ম্যাপের মধ্যে স্পষ্ট বুঝতে পারবে। এরপর রয়েছে চন্দ্রভাগা, অর্থাৎ আমি তো আগেই বলে দিলাম যে চন্দ্রভাগা, চন্দ্র এবং ভাগা দুটি নদী নিয়েও গঠিত। এরপর আমরা জানবো এই নদী তীরবর্তী শহরগুলো সম্পর্কে। প্রথমে রয়েছে শ্রীনগর। শ্রীনগর বিতস্তা নদীর তীরে অবস্থিত। শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? বিতস্তা নদীর ওপর। এবং এই শতদ্রু নদীর ওপর, এই প্রসঙ্গে বলে রাখি, শতদ্রু নদীর ওপর একটি বিশ্ববিখ্যাত বাঁধ রয়েছে। সে বাঁধটার নাম কি? ভাগড়া নাগাল। ভাগড়া নাগাল বাঁধ কোন নদীর ওপর রয়েছে? শতদ্রু নদীর ওপর। এবং শতদ্রু নদীর তীরে অবস্থিত শহরগুলো হলো লুধিয়ানা, ফিরোজপুর। এরপর ইরাবতী। ইরাবতী নদীর তীরে অবস্থিত শহর হলো লাহোর। এরপর রয়েছে যে সিন্ধু নদীর দীর্ঘতম উপনদী হলো শতদ্রু। সেটা তোমরা জানো ভালোভাবেই, কারণ এই শতদ্রু নদীর দৈর্ঘ্য হলো 1500 কিলোমিটার। তবে ভারতের প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী হলো চন্দ্রভাগা, যার দৈর্ঘ্য হলো 1180 কিলোমিটার। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন করে ভারতের প্রবাহিত সিন্ধুর দীর্ঘতম উপনদী কি, তাহলে উত্তর হবে চন্দ্রভাগা। এরপর আমরা জানবো ব্রহ্মপুত্র নদী সম্পর্কে। করব ব্রহ্মপুত্র নদ নিয়ে। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হলো 2900 কিলোমিটার। তাহলে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? 2900 কিলোমিটার। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হলো তিব্বতের মানস সরোবরের চিয়ামংদুং হিমবাহ থেকে। তাহলে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি স্থল কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হলো তিব্বতের মানস সরোবরের চিয়ামংদুং হিমবাহ থেকে। এবং উৎপত্তিস্থলে ব্রহ্মপুত্র নদ সাংপো নামে প্রবাহিত হয়েছে। এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। উৎপত্তিস্থলে এই নদীর নাম কি? সাংপো। এবং সাংপো নামে প্রবাহিত হওয়ার পরে ভারতে ব্রহ্মপুত্র নদ ডিহং নামে প্রবেশ করেছে। ভারতে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে অরুণাচল প্রদেশের মধ্য দিয়ে। সর্বপ্রথম তিব্বত ছাড়িয়ে যখন অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র নদ প্রবেশ করে তখন এর নাম হয় ডিহং। এবং অসমে এই নদ ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। অসমে যখন অরুণাচল প্রদেশ থেকে যখন অসমে প্রবেশ করেছে তখন এই নদীর নাম ছিল ব্রহ্মপুত্র। এবং বাংলাদেশের ব্রহ্মপুত্র নদ যমুনা নামে প্রবাহিত হয়েছে। তাহলে এখানে কয়েকটা নাম তোমাদেরকে খুবই মনে রাখতে হবে। প্রথমত, ব্রহ্মপুত্র নদ তিব্বত থেকে যখন উৎপন্ন হয় তখন এই নদী কিন্তু সাংপো নামে প্রবাহিত হয়। সাংপো নামে প্রবাহিত হওয়ার পরে অরুণাচল প্রদেশে যখন প্রবেশ করে তখন এই নদীর নাম হয় ডিহং। এবং এরপরে অসমের এই নদ ব্রহ্মপুত্র নামে পরিচিত লাভ পেয়েছে। এবং বাংলাদেশে যখন প্রবেশ করে এই নদ, তখন এই নদের নাম হয় যমুনা। ভারতে ব্রহ্মপুত্র নদের প্রবাহিত মোট দৈর্ঘ্য হলো 855 কিলোমিটার। এবং ধুবড়ির নিকট বাংলাদেশে প্রবেশ করেছে। তাহলে বাংলাদেশে যে যে জায়গাটা থেকে, মানে ভারত থেকে বাংলাদেশে যে প্রবেশ করেছে ব্রহ্মপুত্র নদ, ভারত থেকে যখন বাংলাদেশে প্রবেশ করে, যে জায়গাটা সামনে থেকে প্রবেশ করে বাংলাদেশে, সেই জায়গাটার নাম কি? সেই জায়গাটার নাম হলো ধুবড়ি। এই নামটা তোমরা মনে রেখো। এরপরে রয়েছে সব থেকে জল বেশি বহন করে কিন্তু ব্রহ্মপুত্র নদ। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। হয়তো পরীক্ষা তোমাদের কোশ্চেনে অপশন দিয়ে দিল কোন নদী সবচেয়ে বেশি জল বহন করে, সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। এবং এই ব্রহ্মপুত্র নদের তীরেই সবচেয়ে বৃহত্তম, পৃথিবীর বৃহত্তম একটা দ্বীপ রয়েছে। সেই দ্বীপের নাম কি? সেই দ্বীপের নাম হলো মাজুলি। তাহলে মাজুলি দ্বীপ কোন নদীর তীরে গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে ব্রহ্মপুত্র নদ। এই ব্রহ্মপুত্র নদের কিছু উপনদী রয়েছে। এই ব্রহ্মপুত্র নদের ডান তীরের উপনদীগুলি হলো সুবর্ণশিরি, মানস, তিস্তা, তোরসা। এবং বাম তীরের উপনদী হলো ডিহং, বুড়ি, কালিন্দী ইত্যাদি। এবং ব্রহ্মপুত্র নদের তীরে কিছু শহর গড়ে উঠেছে। এই শহরগুলো কি? শহরগুলো হলো ডিব্রুগড়, গুয়াহাটি, ধুবড়ি ইত্যাদি। ধুবড়ি তো বললাম, ধুবড়ির নিকট হইতেই ব্রহ্মপুত্র নদ বাংলাদেশে প্রবেশ করে। আর ব্রহ্মপুত্র নদ আসামের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, তাই আসামের কিছু শহরগুলো রয়েছে ব্রহ্মপুত্র নদের তীরে, সেগুলো হলো গুয়াহাটি, ডিব্রুগড় ইত্যাদি। এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। মানে ব্রহ্মপুত্র এবং সিন্ধু নদ নিয়ে যত ইম্পর্টেন্ট টপিক রয়েছে আমি সবই আলোচনা করলাম আজকের এই ভিডিওতে। ভিডিওটি অবশ্যই বন্ধুরা তোমাদের ভালো লেগেছে আশা করি। এবং পরবর্তী ভিডিওতে আমি গঙ্গা নদী, এমনকি পশ্চিম ভারতের বিভিন্ন নদ নদী নিয়েও আলোচনা করব। নমস্কার।